আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা বাংলার ইতিহাসের সর্ববৃহৎ সাম্রাজ্য পাল সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই ভিডিও দেখেন তাহলে পাল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আপনি জানতে পারবেন। এছাড়াও আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে এমন কিছু ইনফরমেশন আপনারা পাবেন যেটা আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক বেশি কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তো পাল রাজারা হচ্ছে দীর্ঘ ৪০০ বছর এদেশ হচ্ছে শাসন করেন। অর্থাৎ পাল সাম্রাজ্য বাংলার ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্য এবং পাল রাজারাই প্রথম হচ্ছে বংশানুক্রমিক শাসন শুরু করেন এবং পাল রাজাদের ধর্ম ছিল হচ্ছে বৌদ্ধ। তো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে। পালদের ধর্ম ছিল হচ্ছে বৌদ্ধ এবং তাদের যে স্থাপত্য বা পৃষ্ঠপোষকতার যে বিষয়গুলো সবকিছু কিন্তু এই বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক। তো তাদের পিতৃভূমি ছিল হচ্ছে উত্তরবঙ্গ বা তখন এই অঞ্চলকে বলা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। তো এখন হচ্ছে আমরা দেখব পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গোপাল সম্পর্কে। তো পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। তিনি মাৎসান্যায়ের অবসান ঘটিয়ে পাল বংশ হচ্ছে প্রতিষ্ঠা করেন। তো মাৎসান্যায় জিনিসটা কি? মাৎসান্যায় হচ্ছে শশাঙ্কর মৃত্যুর পর অর্থাৎ ৬৩৭ সালে কিন্তু শশাঙ্ক মৃত্যুবরণ করেন এবং এই যে ৬৩৭ থেকে ৭৫০ সালে গোপালের পাল বংশ প্রতিষ্ঠার আগে এই যে সময়টা প্রায় ১০০ বছর, এই সময়টা কেন্দ্রীয় কোনো শাসন ছিল না। এই সময় সামন্ত রাজারা এই অঞ্চলটা হচ্ছে শাসন করত এবং যে যখন যাকে খুশি হচ্ছে আক্রমণ করে দখল করার চেষ্টা করত। অনেকটা হচ্ছে মাছের রাজত্বের ন্যায়। যেমন একটা পুকুরে বড় মাছগুলো হচ্ছে ছোট মাছগুলোকে ধরে হচ্ছে যেভাবে গ্রাস করে, তো ওরকম শাসন ব্যবস্থা বোঝাতে মাৎসন্যায় শব্দটা হচ্ছে বোঝানো হয়েছে। তো এই যে সামন্ত রাজাদের শাসন ছিল, এই শাসনের অবসান ঘটিয়ে ৭৫০ সালে গোপাল তাদেরকে পরাস্ত করে একটা কেন্দ্রীয় শাসন শুরু করে। তো এর জন্য বলা হয় তিনি মাৎসন্যায়ের অবসান ঘটিয়ে পাল বংশের প্রতিষ্ঠা করেছেন। তো গোপালের পর তার পুত্র ধর্মপাল হচ্ছে ক্ষমতায় আসেন এবং পাল বংশে যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ রাজাকে, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছেন ধর্মপাল এবং বিক্রমশীল হচ্ছে এই ধর্মপালের হচ্ছে উপাধি। তো যেহেতু হচ্ছে পালরা বৌদ্ধ ছিলেন, এই কারণে দেখেন ধর্মপাল কিন্তু বিক্রমশীল বিহার প্রতিষ্ঠা করেন এবং সোমপুর বিহার, বর্তমান যেটাকে আমরা পাহাড়পুর বিহার বলি, এবং ওদন্তপুর বিহার, এই বিহারগুলোকে তিনি হচ্ছে নির্মাণ করেন। তো এই বিহারগুলোতে মূলত হচ্ছে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্ম শিক্ষা গ্রহণ করা হতো। এছাড়াও ধর্মপাল কিন্তু নালন্দা মহাবিহার সেটার পৃষ্ঠপোষকতা করেছেন। এবং এই ধর্মপালের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে তার সাম্রাজ্য উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত করেন এবং এই করার পরিপ্রেক্ষিতে তিনি ত্রিপক্ষীয় একটা সংঘর্ষে এই সংঘর্ষে হচ্ছে লিপ্ত হন। তো ধর্মপালের পর ক্ষমতায় আসেন তারই পুত্র হচ্ছে দেবপাল। তিনি ৮১০ থেকে ৮৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং দেবপালের সময় এই যে পাল সাম্রাজ্য এটা হচ্ছে স্থিতিশীলতা বজায় রাখে এবং তার সময়ে পাল সাম্রাজ্যের হচ্ছে সর্বাধিক বিস্তার লাভ করে এবং এই দেবপাল হচ্ছে নালন্দা বিহারের পৃষ্ঠপোষকতা করে। তো নালন্দা বিহার কিন্তু ধর্মপালও পৃষ্ঠপোষকতা করেন, এরই সাথে সাথে দেবপালও পৃষ্ঠপোষকতা করেন। তারপর হচ্ছে প্রথম মহিপাল। দেবপালের মৃত্যুর পর কিন্তু পাল সাম্রাজ্য অনেকটা হচ্ছে দুর্বল হয়ে পড়ে। এই জন্য প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের পুনরুদ্ধারকারী শাসক বলা হয় এবং প্রথম মহিপালের পর পাল সাম্রাজ্যে আরো একজন শক্তিশালী শাসক ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় মহিপাল। এই সময় হচ্ছে কৈবর্ত বিদ্রোহের সূচনা হয়। তো কৈবর্ত কাদের বলা হতো? জেলে, কৃষক এবং শ্রমজীবী শ্রেণীকে হচ্ছে বলা হতো কৈবর্ত। তো এই কৈবর্তদের মানে যে নেতা তিনি ছিলেন হচ্ছে দিব্য এবং কৈবর্ত বিদ্রোহকে কিন্তু বরেন্দ্র বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ হচ্ছে বলা হয় এবং কৈবর্ত বিদ্রোহের স্মৃতিস্তম্ভ বা দিব্যক জয়স্তম্ভ এটা রয়েছে নওগাঁ জেলার পত্নীতলা। এটা কিন্তু বারবার চাকরি পরীক্ষা আসে, এটা হচ্ছে আপনারা মনে রাখবেন। এবং পাল বংশের শেষের দিকে মানে অন্যতম শক্তিশালী রাজা ছিলেন হচ্ছেন রামপাল। যদি এইভাবে পরীক্ষা আসে যে পাল বংশের সর্বশেষ শক্তিশালী রাজা কে ছিলেন, সেটা হবে হচ্ছে রামপাল।
তো তিনি হচ্ছেন কৈবর্ত বিদ্রোহ দমন করেন এবং রামাবতী নামক একটা নগর প্রতিষ্ঠা করেন। তো পালদের কিন্তু স্থায়ী কোনো রাজধানী ছিল না। কখনো কখনো পাটালিপুত্র, কখনো কখনো গৌড়, কখনো কখনো রামাবতী, তো এইসব রাজধানী ছিল। তো রামাবতী নগর প্রতিষ্ঠা করেন রামপাল। দেন মদন পাল পাল বংশের সর্বশেষ শাসক। তিনি 1144 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন এবং তারই পৃষ্ঠপোষকতায় সন্ধ্যাকর নন্দী রামচরিতম নামে একটা গ্রন্থ রচনা করেন। তো এই গ্রন্থটা পাল বংশের ইতিহাসে মানে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই রামচরিতের মাধ্যমে আমরা পাল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও এবং আমি আশা করছি আপনারা আমার এই ভিডিও দেখে পাল বংশের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়াও এমন কিছু ইনফরমেশন আপনারা পেলেন, এর মাধ্যমে আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষা অনেক বেশি কাজে দিবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।